বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এক মজার গল্প শেয়ার করতে চলেছি। বন্ধুরা, আজকের গল্পটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এই গল্পটা সম্পূর্ণ মনোযোগ সহকারে, একদম নীরবে গোপনে কানে হেডফোন লাগিয়ে মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনবে। তাহলে বন্ধুরা, তোমরা অনেক তৃপ্তি পাবে, অনেক মজা পাবে, অনেক বিনোদন পাবে। আর বন্ধুরা, তোমাদের কাছে এই গল্পের প্রথম সূত্রপাত একটু বলেই দিই। আমি একজন যুবতী মেয়ের ন্যায়, আমার মেয়েটাও কলেজে পড়া মেয়ে। অনেক আগে আমি আমার স্বামীকে হারিয়েছি, কিন্তু আমি মেয়ের লেখাপড়ার খরচ জোগানোর জন্য যখন একটা প্রাইভেট অফিসে চাকরি করতাম, অফিসের সাহেব দিনের পর দিন চাকরির প্রমোশনের লোভ দেখিয়ে মেয়ে এবং আমার সাথে কি এমন ঘটিয়েছিল যা শেষ মুহূর্তে কোন পর্যায়ে দাঁড়ালো, তাই গল্পের মধ্যে তোমরা সম্পূর্ণ শুনতে পারবে। আর এটা যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনতে পারো বা শুনে থাকো, তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা অবশ্যই অবশ্যই তোমরা যা চাইছো ঠিক তাই পাবে। তো চলো দেরি না করে মূল গল্পে চলে যাওয়া যাক। তার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আবারও বলছি, তুমি যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে এই ভিডিওটি অন্য কেউ দেখার সুযোগ করে দাও। তো চলো মূল গল্পে যাওয়া যাক। তো বন্ধুরা, আমার নাম শাপলা, আর আমার বিবাহযোগ্য একটা মেয়ে আছে, ওর নাম শারবিন। কিন্তু বন্ধুরা, ভাগ্যের একটা কি নির্মম পরিহাস, আমার জীবনে আমার মেয়ে শারমিনের বয়স যখন ঠিক 14 বছর হলো, তখনই আমার স্বামীটা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। কিন্তু বন্ধুরা, তখন আর আমার কোনো উপায় ছিল না। এদিকে আমার বিয়ের পরেই আমার বাবা মা দুজনেই পরপারে চলে যায়। তখন আমি কোথায় দাঁড়াবো, কী করব? এদিকে আমার শাশুড়ি বেঁচে ছিল না, শ্বশুর নিকা করে আলাদা জায়গায় থেকে সংসার করত। কিন্তু আমার শারমিন আর আমার জীবনের বাকি জীবনের কে দায়িত্ব নেবে আর কি হবে, মাথার উপরে কোনো বটগাছ ছিল না। তারপরে নিজে নিজেই সিদ্ধান্ত নিলাম, কারণ আমি একটু শিক্ষিত ছিলাম বটে, তো সিদ্ধান্ত নিলাম যে নিজেকেই একটা কিছু করতে হবে। শারমিনকে পড়াশোনা করাবো, সুশিক্ষায় শিক্ষিত করব, ভবিষ্যতে ওকে একটা ভালো পাত্র দেখে বিয়ে দিতে পারলেই এক দায়িত্ব থেকে মুক্ত হতে পারি। কারণ ওর বাবা বেঁচে নেই, সেই দায়িত্বটা যে আমাকেই পালন করতে হবে মেয়ের জন্য। তারপরে অনেক চেষ্টার পরে এক প্রাইভেট কোম্পানি, এক প্রাইভেট অফিসে চাকরি পেলাম। যা হোক, আমাকে দেখতে শুনতে তোমরা তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে, আমি আসলে কোনো কিছুতে রূপে গুণে কম ছিলাম না। সব বেলে আসলে আজকাল অফিসে চাকরি মেয়ে ছেলেদের জোটাইতে হলে গুণধর হতে হয়, রূপবতী হতে হয়, হ্যান্ডসাম হতে হয়, এবং শিক্ষাগত যোগ্যতা সব মিলেই অফিসের বসরা চাকরি দিয়ে থাকে। তো আমার মধ্যে সবটি ছিল। যা হোক, আমি ওই অফিসে চাকরি করতে লাগলাম দিনের পর দিন। অবশ্যই একটা কথা তোমাদের বলতে আমি ভুলে গিয়েছি, চাকরির শুরুতেই আমাকে অফিসের বস একটা অফার করেছিল। বলেছিল, দেখুন, আপনি আমাদের অফিসে চাকরি পেতে হলে আসলে আমার একটা কথা রাখতে হবে, যে কথাটা না রাখলে আসলে আমরা এখানে চাকরি দিয়ে থাকি না। আমি বসের কথায় খুব সহজেই রাজি হয়ে গেছিলাম, কোনো কিছু আগে পিছিয়ে না ভেবে, কারণ চাকরিটা আমাকে পেতেই হবে। মেয়েটার লেখাপড়ার খরচ জোগানো, নিজের পেটে ভাতে বেঁচে থাকার জন্য চাকরিটা খুবই জরুরি ছিল এই মুহূর্তে। তাই বস কি অফার করলো ওটা না ভেবে বসের কথায় আমি রাজি হয়ে গেছিলাম। কিন্তু পরে বস যখন আমাকে তার নিজের বাসাতে নিয়ে যেয়ে 2টা দিন রেখেছিল, আর যা ঘটিয়েছিল না, কি বলবো তোমাদের। তবুও আফসোস করে আর কি লাভ, সব কিছুই যেন খুব সহজেই বস পেয়ে গেল আমার কাছ থেকে। যা হোক, বসের আপত্তি পূরণ করলাম। বস আমাকে অফিসে চাকরিও দিয়েছিল। এভাবে দিনের পর দিন চাকরি করতেছিলাম। তার পর্যায়ে বস যখন আমাকে মাঝে মধ্যে অফার করতেও বা ডাকতো, আমি তখন পিছু পা হতাম। কারণ অফিসের আরও অন্য ব্যক্তিদের সাথে যখন পরিচয় হয়ে গেল, তখন অনেকটাই আমি
বসের কথা এড়িয়ে চলতাম, কারণ অফিসিয়াল নিয়মতান্ত্রিকভাবে যে কথাগুলো আসলে মানার দরকার ঠিক সেটাই মানতাম। কিন্তু বস চাকরির শুরুতে যে আচরণটা করেছিল সেটা আমি কাউকে বলতেও পারছি না, দেখাতেও পারছি না। সব নিজের মধ্যেই যেন এক নিমিষেই রেখে ভুলে গিয়েছি। পরে যখন আর আমি বসকে সুযোগ দিইনি, বস পরে আবার নতুন করে একটা ফান্দি করলো, আমাকে একটা অফার করলো, বলল যে শাপলা ম্যাডাম, আপনাকে আবার একটা প্রুফ দিচ্ছি আমি। আমি বললাম সেটা যেমন, বলুন স্যার। তখন বস বলল, আপনি আর কতকালই একই ইয়েতে চাকরি করবেন, জীবনে তো একটু প্রমোশনের দরকার, আর এই চেয়ারটাতে বসতে হলে আবারও আমার কিছু শর্ত আছে। আমি বললাম, স্যার আবারও শর্ত? না স্যার, শর্ত ছাড়া কথা বলুন, কারণ আমি যেখানে আছি বেশ ভালো আছি, কিন্তু সত্যি আপনি যদি আমাকে একটু সহযোগিতা করতে চান তাহলে নিঃস্বার্থভাবে করুন না। স্যার, জীবনে স্বামীকে হারিয়েছি, একটা মেয়েকে নিয়ে অনেক কষ্টে আমি দিন যাপন করছি, তবুও যদি এখন আপনারা এরকম একটু প্রমোশনের জন্য এত কিছু আপত্তি করে বসেন তাহলে কি হয় স্যার? কিন্তু বস কিছুতেই মানে না, বলল প্রমোশন নিতে হলে, এই চেয়ারে বসতে হলে আমার আপত্তি পূরণ না করলে হবে না, যে করবে তাকেই দিব। আমি 2টা দিন সময় নিলাম। তারপর যখন বসকে জানালাম যে না, আমি আপনার অফারে রাজি নই, তবে আপনি যদি স্বেচ্ছায় আমাকে প্রমোশন করিয়ে দেন তাহলে দেবেন, না হলে না। বস তখন দেখলো না কাজ হচ্ছে না। হঠাৎ করে বস একদিন শুক্রবার দেখে মিষ্টি নিয়ে আমাদের বাসায় বেড়াতে গেল। তারপরে বসকে দেখে আমি খুব খুশি হলাম যে অফিসের বস আমাদের বাড়িতে আসছে। এই ভেবে বসের জন্য যথেষ্ট কোনো রকম করে খাওয়া দাওয়ার আয়োজন করলাম, বসকে আপ্যায়ন করলাম। অবশেষে বস আমার একটা বিবাহযোগ্য কলেজে পড়া মেয়ে আছে শারমিনকে দেখতে পেল। বস আবার শারমিনের দিকে চোখ গেল, তারপরে আমাকে বলল, শাপলা, আসলে কি বলি আপনাকে, আপনার এত বড় এরকম বিবাহযোগ্য একটা সুন্দরী মেয়ে আছে ঘরে, তা তো জানতাম না, তো বসেই রাখছেন কেন? ও তো বেশ শিক্ষিত হয়েছে বটে। আমি বললাম যে জি, ও কলেজে পড়া মেয়ে, শিক্ষিত হয়েছে, তবে ওকে চাকরি করাবো না। ভাবছিলাম আমি চাকরি করছি আপনাদের অফিসে, কিছু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করেছি, ভবিষ্যতে ওকে বিয়ে শাদী দিয়ে 1 বছর পরে সংসারে পাঠাই দিতে পারলে আমি একটু চিন্তামুক্ত হতাম, একটু দায়িত্ব থেকে বেঁচে যেতাম। বস বলল, হ্যাঁ তাতে কি হয়েছে? আমি বলছিলাম মেয়েটা বিয়ের আগেই যদি কিছু টাকা পয়সা ইনকাম করতে পারতো আমাদের অফিসে তাহলে তারও ভালো হতো। অত লেখাপড়া শিখে আর কি, সময়কে নষ্ট করবেন না শাপলা ম্যাডাম, আপনি আপনার মেয়েকে আমাদের অফিসে চাকরিতে লাগাই দিন। আমি বললাম, দিতে পারি একটা শর্তে, যদি আপনি আমার সাথে চাকরি দেওয়ার শুরুতে যা অফার করেছিলেন এরকম যদি কোনো কিছু না থাকে তাহলে আমি দিতে পারি। বস তখন বলল, আরে সবার বেলায় একই নিয়ম থাকে নাকি? আপনার মেয়ে শারমিনকে নিয়ে আপনি কালকে অফিসে আসুন, আমি দেখি ওকে একটা বড় পোস্টে চাকরি দিতে পারি কি না। তারপরে বসের কথা মতো আমি শারমিনের সাথে একটু পরামর্শ করলাম। আমার মেয়ে শারমিন বলল, যদি তেমন সুবিধা তোমাদের অফিসের বস আমাকে দেয় ঠিক আছে, আমি চাকরি করব, যতদিন বিয়ে না হয় ততদিন না হয় চাকরিই করলাম, কারণ তুমি আমার মা, তুমি আমার জন্য কি হাড় ভাঙা পরিশ্রম করে চাকরি বাকরি করে আমার বিয়ের ভবিষ্যতের জন্য, আমার বিয়ের জন্য বা নিজেদের দৈনন্দিন জীবনের যতটুকু খাওয়া দাওয়া খরচ খরচা লাগে সবই জুটিয়ে যাচ্ছ, কিন্তু আর কত করবে তুমি একলা? আমিও চাকরি করতে চাই মা। এই কথা যখন শারমিন আমাকে জানালো, আমি তখন পরের দিনই শারমিনকে নিয়ে অফিসে পৌঁছে গেলাম। বসকে বললাম, বস আমার মেয়েকে নিয়ে আসছি, দেখুন এমন একটা পোস্টে চাকরি দিবেন যাতে আমাকে এইভাবে যা অফিসে খাটিয়ে নিচ্ছেন অতটুকু প্রেশার আমার মেয়ের উপর না পড়ে, ও আমার মেয়ে। তখন বস বলল, আরে শাপলা ম্যাডাম, আপনার মেয়ে মানে তো আমাদেরই মেয়ে, চিন্তা করবেন না। তাই বলে সত্যি বস আমার চেয়েও বড় পোস্টে শারমিনকে শুরুতেই নিয়োগ দিল। শারমিন নিয়মিত চাকরি করতে লাগলো, আমিও অফিসে মা মেয়ে দুজনেই চাকরি করতে লাগলাম। মাস শেষে একটা ভালো মাইনে পেতাম, তাতে আগের চেয়ে যেন আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে লাগলাম। ভালোভাবে আমাদের দিন চলতে লাগলো, কিছু টাকা ভালো করে আয় করে ব্যাংকেও জমাইতে লাগলাম শুধু শারমিনের জন্য। তারপরে হঠাৎ একদিন বস শারমিনের সাথে কিভাবে গোপনে গোপনে একটা সুসম্পর্ক তৈরি করে ফেলে, এবং শারমিনকে নিয়ে মাঝে মধ্যে দেখতাম
বস বিকেল হলে ঘুরতে যেত, আমি অতটা না বুঝলেও মাঝে মধ্যে খেয়াল করতাম। তারপরে বসকে তো আমি খুব ভালো করে চিনি বন্ধুরা, কারণ বস শুরুতেই আমার সাথে যে ব্যাপারটা করেছে, তাই হয়তো অতটা আমি সাহস পাচ্ছি না শারমিনকে তার হাতে ছেড়ে দিতে। এ বিষয়ে আমি শারমিনকে নিষেধ করেছিলাম, শারমিন, বস মানুষটা যতটা তুমি সুবিধা ভাবছো অতটা সুবিধা নয় কিন্তু। তাই আমি বলি কি, বসের সাথে ওইভাবে একলা একলা কোথাও হানিমুন করার দরকার নেই, ঘুরে বেড়ানোর দরকার নেই। অফিসে যতটুকু সম্পর্ক আছে জাস্ট ডিউটি চলাকালীন সময়ে অতটুকুই তুমি মেলামেশা করবে সবার সাথে, এর বাইরে কাউকে সময় দেওয়ার দরকার নেই। তুমি বসকে চিনো না, আমি চিনি। তখন শারমিন আমাকে একটা প্রশ্ন করলো, আচ্ছা মা বলো তো, বস আসলে, আমি কিছুটা তার কথার ইঙ্গিতে বুঝতে পারি সে কোন টাইপের লোক, তোমার সাথে কি এই ধরনের কিছু ঘটেছে? আমি বললাম, না তেমন কিছু হয়নি, তবে হতে কতক্ষণ, তুমি একটা যুবতী মেয়ে, সুন্দরী মেয়ে। যা হোক, অফিসের বসরা অনেক রকম প্রলোভ দেখিয়ে অনেক কিছু গুটিয়ে ফেলে, এর থেকে একটু নিজেকে সংযত রাখার চেষ্টা করবে। মা হিসাবে আর কি সচেতন করব তোমাকে? তখন শারমিন বলল, ঠিক আছে, আর বলতে হবে না। তারপরে প্রতিনিয়ত এভাবে চলতে চলতেই হঠাৎ করে দেখি বস শারমিনকে একটা অফার করছে প্রমোশনের জন্য। কিন্তু আমার কাছে তো বস ঠাঁই পায়নি, কিন্তু শারমিনকে যখন প্রমোশনের লোভ দেখিয়ে অফিসার র্যাঙ্কে তাকে প্রমোশন করিয়ে বসিয়ে দেবে ওই চেয়ারে, শারমিন তার কথায় পটে গেছে, তার শর্ত সাপেক্ষে রাজি হয়ে গেছে। তারপরে আমার মতো ঠিক একই রকম পরপর দুদিন প্রাইভেট হোস্টেলে শারমিন বসের সাথে সময় দিয়েছিল। তারপর বন্ধুরা, এই ব্যাপারটা আমি আমাদের অফিসেরই অন্যান্য কলিগদের মাধ্যম থেকে জানতে পারলাম। তখন আমি শারমিনকে বোঝানোর চেষ্টা করলাম, শারমিন দেখ মা, আমি তোর মা, তুই আমার মেয়ে, তোর ভবিষ্যতের জন্যই যত পরিশ্রম করা, যত প্রবলেম ফেস করে এই অফিসে চাকরি করে যাচ্ছি দিনের পর দিন, কিন্তু তোকে বস যে পর্যায়ে নিয়ে গেছে আর যা জানতে পেরেছি, এটার থেকে তুই বিরত হয়ে যা। আমার প্রমোশনের দরকার নেই, নিজের সতীত্বকে বজায় রেখে যদি অফিসে চাকরি করতে পারি, 2 টাকা কম পাই, সেটাই বুঝি তোর আর আমার জন্য ভালো। তখন শারমিন আমার কথায় রেগে গিয়ে বলল, মা, আমি একটা সাবালিকা যুবতী মেয়ে, আমি নিজের ভালো মন্দ এখন বুঝতে পারি, তুমি আমাকে জ্ঞান দিও না তো। আমি জানি তুমি আমার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে বাবার মা হয়ে একজন বাবার দায়িত্ব পালন করে যাচ্ছ দিনের পর দিন, তোমাকে আর এত কষ্ট করতে হবে না। আমি বলি কি, যে কয়টা দিন আমার বিয়ে শাদী না হয় সে কয়টা দিন কিছু টাকা পয়সা খামিয়ে নিতে হবে, তাই আমাকে আমার মতো চলতে দাও, বাধা দিও না তুমি। তখন আমি শারমিনকে বোঝানোর চেষ্টা করেছিলাম, শারমিন, তাই বলে নিজের জীবনটাকে এইভাবে, না না, এটা আমি মেনে নিতে পারি না। আমি একজন মা হিসাবে তোমাকে নিষেধ করার দরকার করছি, তুমি যদি না শোনো তাহলে জোর করব না, যেভাবে ইচ্ছা চলো। তখন শারমিন বলল, হ্যাঁ, তুমি তোমারটা খেয়াল করে চলো, তবে যা হবে আমার উপর দিয়ে হবে। আমি বসের সাথে কম্প্রোমাইজ করে প্রমোশনটা নিয়ে নিই, তারপরে বস যেভাবে চলতে বলে সেভাবে চলি না, আমাদের স্যালারিটাও আরও দ্বিগুণ বাড়বে, তুমি একটু আশ্বস্ত হবে। আর কতদিন পরিশ্রম করবে এভাবে? তখন মা হিসেবে আমি বললাম, শারমিন, ঠিক আছে, তোর যা ভালো হয় তুই তা কর, কিন্তু আমার বলার দরকার বলে দিয়েছি, তোকে সজাগ করে দেওয়ার দরকার এ বিষয়ে আমি তোকে সজাগ করেও দিয়েছি। তখন শারমিন বলল, হ্যাঁ, তুমি আর আমাকে নিয়ে এত টেনশন করো না, যা করার আমি করব। কিন্তু এভাবেই শারমিনের সাথে বস প্রতিনিয়ত মাঝে মধ্যে প্রাইভেট হোস্টেলে, আজকে অমুক জায়গায়, কাল অমুক জায়গায়, এভাবে অফিসে তারা অ্যাবসেন্ট থাকে, এবং বস যদি কোনো কলিগকে নিয়ে কোথাও যায় তার তো কোনো হিসেব থাকে না। তাই শারমিন সুযোগ পেয়ে বসের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে লাগলো, বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে লাগলো এবং সময়ও কাটাতো। আমি জানি বস যেভাবে সেদিন আমার সাথে প্রথমে শুরুতেই যা আচরণ করেছিল, এটা আমার মেয়ের সাথে দিনের পর দিন চলছে। বসকে আমি চিনি না, অবশ্যই বসকে আমি চিনি, কিন্তু শারমিন আমার কাছে গোপন করলে কি হবে, আমি তো জানি। সব জেনেও মনের কাছে অনেক কষ্ট লাগা সত্ত্বেও নিজের মেয়েকে যেহেতু নিষেধ করে ফেরত আনতে পারছি না, সেখানে আর কি করারই বা ছিল। সব কিছু মেনে নিয়েই আমি আমার মতো চাকরি করছিলাম, শারমিনও শারমিনের পোস্টে চাকরি করত।
কিন্তু শারমিন আমার চেয়ে এক ধাপ উপরে চেয়ারে বসে ডিউটি করে অফিসে। তারপরে এভাবে চলতে চলতে একসময় শারমিনের আমি বিয়ের আয়োজন করলাম। ভাবলাম মেয়েটা আর কতদিন এভাবে চাকরি করবে, টাকা পয়সা মা মেয়ে মিলে মানে ব্যাংকে যা জমিয়েছি তাতে ওর ভালো একটা জায়গায় বিয়ে শাদির ব্যবস্থা করতে পারবো আনুষ্ঠানিকভাবে। তারপরে আমি যখন ওর জন্য একটা সুপাত্রের ব্যবস্থা করলাম, তখন ও আমাকে রাগান্বিত ভাষায় বলল, মা আমার বিয়ে করা অনেক দেরি আছে, আগে নিজের জীবনকে সুন্দরভাবে গড়তে দাও। তাছাড়া এখন আমি ভালো পোস্টে চাকরি করছি, মাস শেষে ভালো একটা মাইনে পাই। পরের ছেলের সাথে যখন আমার বিয়ে দিয়ে দেবা তোমরা, তখন তো এই সুযোগটা হারিয়ে যাবে আমার জীবন থেকে। সে যদি এখানে আমাকে চাকরি করতে না দেয় তাহলে তো সব ঘুরে বালি হয়ে যাবে। তাই বলি কি, বিয়েটা আরও কিছুদিন পরে করি, তুমি আমাকে এ বিষয়ে আর কোনো বিয়ে আপত্তি করো না। তখন আমি বললাম, শারমিন দেখ মা, মেয়েদের সঠিক সময়ে বিয়ে করা উচিত। এখন তোর বিয়ে করার একটা সঠিক সময়, তুই একটা সাবালিকা যুবতী মেয়ে, এখন তোর রূপ জৈবনে একদম ঢলমর, কি সুন্দর হয়েছিস তুই। তাই বলে কি, এই সময় একটা ছেলে তোকে মানে নিজের থেকে পছন্দ করে ধরতে চায়, তোর সাথে সংসার করতে চায়, তোকে পছন্দ করে। আর এমন একটা সময় আসবে রূপের বাহার কমে যাবে, বয়সটা ঘাটতি পড়ে যাবে, তখন ইচ্ছে করলেও একটা ছেলে জোটানো যাবে না। তাই বলি তুই রাজি হয়ে যা। বিয়ের পরেও ছেলেকে বুঝিয়ে পাঠিয়ে আমরা দেখব, যদি সে সময় সুযোগে তোকে চাকরি করতে দেয় তাহলে তো সব মিটে গেল। আগে না করছিস কেন তুই? তখন শারমিন বলে, না না, আমার আপাতত বিয়ের কাজটা বসের সাথে চলে যাচ্ছে, এ বিষয়ে বাধা দিও না। যখন শারমিন আমার মুখের উপরে এই কথা বলে ফেলল, তখন আর আমি শারমিনের কাছে কোনো আপত্তিই করলাম না, কিছু বললাম না। বুঝে ফেলেছি, বোঝার আর বাকি নেই। বস প্রতিনিয়ত ওর সাথে এমন কিছু করছে বা চলছে, এমন আচরণ করে যে তার আর বিয়ের প্রয়োজন নেই। সে মাস শেষে অনেক টাকাও পাচ্ছে, আবার মাঝে মধ্যে দেখি দামি শাড়ি, পছন্দের কিছু কিছু গহনা, সবই বস তাকে এক্সট্রা টিপস দিত। কিন্তু কেন দেয় বন্ধুরা, এটা তো তোমরা বুঝতেই পারছো। বিনা স্বার্থে কি কেউ কাউকে কোনো কিছু দামি জিনিস গিফট করে? অবশ্যই তার সাথে তার সমস্ত আপত্তি মেনে চলে শারমিন এগুলো নিয়ে আসতেছে একের পর এক। কিন্তু এক পর্যায়ে যখন এইভাবে চলতে চলতে আমার মেয়ে শারমিন বসের প্রতি অনেকটা মনোবল হারিয়ে মানে তার প্রতি আসক্ত হয়ে যায়, বা বসকে ছাড়া সে একদম থাকতে পারে না। এদিকে অফিসের বস, সে একজন বিবাহিত ছেলে, তারও সংসার আছে। সব মিলে তার সাথে আমার মেয়ের ভবিষ্যৎটা কোথায়, সব মিলে আমি একটু মা হিসাবে বড় চিন্তিতই ছিলাম। চিন্তা করলাম, মেয়েকে চাকরিতে জয়েন করায় কত না ভুল করেছি। মেয়ে আগে লেখাপড়া করতো, সেটাই বুঝি ভালো ছিল। যা হোক, মেয়েকে যখন এই পথ থেকে আর ফেরাইতে পারছিলাম না, তাই কি করব, ভাগ্যের উপরে সব ছেড়ে দিয়ে আমি আমার মতো গুটিয়ে গাটিয়ে চাকরি করতে লাগলাম। তারপরে হঠাৎ করে শারমিন একদিন আমাকে বলল, মা অফিসের বসকে আমি বিয়ে করতে চাই। আমি বললাম, মানে? সে একজন বিবাহিত ছেলে, তার সংসার আছে, তার সব কিছু মিলে সে সেখানে সে সুন্দরভাবে জীবনযাপন করছে। আর একটা বিবাহিত ছেলেকে তুই একটা অবিবাহিত মেয়ে বিয়ে করতে চাস, কিন্তু কেন? তখন শারমিন আমাকে বলে, মা তুমি বুঝবা না, তার অনেক কিছু সে আমার নামে লিখে দিতে চায়। শুধু তাই না, আমি বসের সাথে তোমাকে না জানিয়ে দিনের পর দিন যেভাবে চলছি, আমার মধ্যে আমার নিজের সতীত্ব বলে আর কিছু নেই মা। সব কিছু বসের কাছে আমি উজাড় করে দিয়েছি দিনের পর দিন। আজকে বসের প্রতি আমিও অনেকটা মনের দিক থেকে দুর্বল। বসকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। কেন যে এরকম হয় জানি না। আর বসও আমাকে ভীষণ ভালোবাসে, সেও আমাকে ছাড়া একদম থাকতে পারছে না। সব মিলে বস আমাকে একটা অফার করছে, তার লাইফ পার্টনার বানাতে চাই। আমি অবশ্যই কথাটা মুখের মধ্যে রেখেছি, হা না কেউ কোনো জবাব তাকে দেয়নি। তোমার কাছ থেকে একটু জানতে চাই, কি করব বলো তো? তখন আমি বললাম, শারমিন ওরা টাকা পয়সাওয়ালা মানুষ, ওদের সংসার আছে, দেখ না, তবুও সেই সংসার থাকা সত্ত্বেও, তার ঘরে একজন সুন্দরী রমণী থাকা সত্ত্বেও তোকে যদি বিয়ে করতে চায়,
তাহলে তুই থাকা সত্ত্বেও যে আরেকটা মেয়েকে সেই বস বিয়ে করবে না, এর কি নিশ্চয়তা আছে বল? তাই বলে কি তাদের এই সমস্ত প্রলোভে তুই লোভে পড়ে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিস না। আমি তোকে এখনই বলছি, প্রয়োজনে অফিসের চাকরি ছেড়ে দিয়ে তুই বাড়িতে বসে যা, যা হয় আমার উপরে হবে। তবুও একটা ইয়াং যুবক ছেলে দেখে তুই বিয়ে শাদি কর। তোর যে রূপজীবনের বাহার, যে সুন্দর গঠন প্রণালী, তোকে একটা ভালো ছেলে, চাকরিজীবী ছেলেই চয়েস করে নিয়ে নেবে। তখন শারমিন বলল, তাহলে কি করি, আচ্ছা দেখে কি করা যায়। কিন্তু মা, আমি আসলে যাকে নতুন ছেলেকে যদি বিয়ে করতে চাই, তার সাথে যে আমার চরম প্রতারণা করা হয়ে যাবে, কারণ আমার যা নিজের বলে কিছু নেই। বস অনেক কিছুর প্রলোভ দেখিয়ে বা আমাকে দিয়ে দিনের পর দিন আমার সমস্ত কিছু নিয়ে নিয়েছে। আমি সব হারা, সর্বোচ্চ হারা একটা মেয়ে। কি আছে আমার বলতে বলো? আমি বললাম, শারমিন, এটা আমি আগের থেকে জানি রে। তোর কাছে আমি আমার নিজের ব্যাপারটা গোপন করেছিলাম। আমি তোর মা, কি করে তোকে আমার সে সমস্ত কথা জানাবো? যেদিন এই অফিসের চাকরির জন্য প্রথম অফিসের দরজায় এসে দাঁড়িয়েছিলাম, বস শুরুতেই আমাকে খুব টাস করে সঠিক ভাষায় আমাকে অফার করেছিল যে চাকরি পেতে হলে আমার একটা সত্য যদি মানতে পারো তাহলেই তোমার চাকরি আছে। আর আমি আগে পিছে কোনো কিছু না ভেবে তোকে মানুষের মতো মানুষ করার জন্য এবং তোকে একটু ভালো করে লেখাপড়া শিখিয়ে ভবিষ্যতে ভালো একটা জায়গায় বিয়ে দেওয়ার জন্য টাকা পয়সার দরকার ছিল, তাই সব ভেবে চিনতে এক কথায় বসের কথায় আমি রাজি হয়ে গেছিলাম। কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো সময় আমার ছিল না, যা হয় আমার উপর দিয়ে হবে। বস সেদিনও আমাকেও রক্ষা করেনি। দিনের পর দিন বস একের পর এক আমার সাথে ঠিক তোর মতোই সময় কাটিয়েছে, অনেক কিছু সে নিয়ে নিয়েছে। কিন্তু আমি তো একটা স্বামী হারা মেয়ে, আমার আর কী বা আছে? তাই সব কিছু দিয়েছিলাম। কিন্তু তুই তো আমার একটা যুবতী মেয়ে রে, আর যেখানে তোর কারণেই আমার সব কিছুতে হারাইতে হয়েছে। তুই কি সেদিনকার সব কিছু হারানো জিনিস আমাকে ফেরত দিতে পারবি? তাই তোকে বড় অনুরোধ করে বলছিলাম বারবার করে, দেখ শারমিন, বসের সাথে তুই এভাবে মিশিস না। আজ তোর জন্য আমার নিজের সর্বোচ্চ হারিয়েছি বসের কাছে। ঠিক তুইও আমার মতো বসের সাথে এরকম জীবনে জড়িয়ে পড়লি, সব কিছু হারিয়ে এখন এসব কি বলছিস তুই? তাহলে আমি যে তোর জন্য, তোর সুখের জন্য, তোর ভবিষ্যতের জন্য আমার নিজের সব কিছুকে বিসর্জন দিলাম, এর প্রতিদান কি তুই দিতে পারবি? আমার হারিয়ে দেওয়া সেই সম্পদকে তুই ফেরত দিতে পারবি? শারমিন বলল, মা, আমি বড্ড ভুল করেছি। আসলে আমি ব্যাপারটা বুঝতে পারিনি। আর কই, তুমি তো এই সমস্ত কথা আগে আমাকে বলো নি। আমি বললাম, শারমিন, তোর সুখের জন্য আমার কি হলো আর কি হারিয়েছি এটা বললে কি মন খারাপ করবি? তাই একজন মা হিসাবে অনেক কষ্ট তোর কাছে গোপন করেছি রে। কিন্তু তুই যে শেষ পর্যন্ত আমার মতো একটা জীবন বেছে নিবি, তাহলে আমি কেন ওসব হারালাম বল? আমার কথার উত্তর দিতে পারবি? শারমিন বলল, না মা, আমি তোমার কোনো কথার উত্তর দিতে পারছি না, কারণ আমি বড় অন্যায় করেছি। তুমি আমার জন্য এত কিছু করেছো, অথচ আমিও একই রকম ভুল করলাম। তাহলে কি করি বলো তো? আমি বললাম, শারমিন, এখনো সময় আছে। ওই অফিস থেকে চাকরি ছেড়ে দে। যা সঞ্চয় করেছিস এতে তোকে আমি আমার জীবন থেকে, মানে যে একটা দায়িত্ব আছে, তোর বাবা মারা দেওয়ার পরে আমি মা হিসাবে যে দায়িত্বটা পালন করে যাচ্ছিলাম সেটা করতে পারবো। পিছনে যা হয়েছে সব ভুলে যা, নতুন করে বাঁচতে শেখ। কারণ তোর বসের স্ত্রী পরিজন বাড়িতে আছে। তুই কোনো কিছুতেই একটু ভুল করলে তোকে তারা এক নিমেষে তাড়িয়ে দেবে, একটু সময় নেবে না। কি করে তাদের বলিস? কারণ ফুলে যদি যতক্ষণ মধু থাকে ততক্ষণ ভ্রমর এসে বসে, যখন সব শুকিয়ে যায় তখন ভ্রমরাও এসে আর ওই ফুলে বসে না রে। কারণ তোর চাইতে তোর বাড়ির যে আগের স্ত্রী আছে সেটা কম নয়, তাকে হাতে রেখে তোকে দূর দূর করে তাড়িয়ে দেবে। আজকে নতুন নতুন তোকে ভীষণ ভালো লাগছে হয়তো বসের, তাই তোকে এইভাবে বিয়ের প্রলোভ দেখি দিনের পর দিন সে এইভাবে এই আচরণটা করে যাচ্ছে। একসময় দেখিস তোর সাথে যেরকম করছে, অন্য আবার নতুন একটা মেয়ে পেলে তার সাথে এভাবেই করবে। এটা তাদের অ্যাকচুয়ালি ধর্ম রে। তাই বলি কি, স্বাভাবিক যাবে ভাবে একটা জীবনযাপন করতে শেখ তুই। তখন শারমিন বলল, মা, তুমি আমার অন্ধ চোখটা খুলে দিয়েছো। হ্যাঁ তাই তো, আজকে বস
আমার রূপ জীবনের বাহারে আমার সব কিছুতে আকর্ষিত হয়ে আমাকে যদি বিয়ের প্রস্তাব দিতে পারে, তার ঘরে বউ থাকা সত্ত্বেও, তবে আমি তার জীবনে থাকতেও যে অন্য মেয়ের দিকে সে আবার চোখ নতুন করে বোলাইবে না, এর কি গ্যারান্টি আছে? তাই তো? ঠিক আছে মা, আমি এই মাসের মাইনেটা উঠানোর পরেই স্বেচ্ছায় আমি রিজাইন জমা দেব। ওই অফিসে আর চাকরি করব না। আর তুমি যেখানে আমার বিয়েটা জুটিয়েছিলে, তুমি তাদের সাথে কথা বলো। আমি বিয়ে করতে রাজি মা। পিছনে যা ঘটেছে তা তোমার আর আমার মধ্যে সীমাবদ্ধ, আর সব সহজে ভুলে যাব। আমি বললাম ঠিক আছে, তাই যেন হয়। তবে তুই যে অফিসের চাকরি ছেড়ে দিবি, এই কথা যেন অফিসের আর কেউ না জানে। তারপরে মাস শেষে যখন শারমিন ওই অফিস থেকে বেতনটা উঠালো, আমিও বেতনটা উঠিয়েছিলাম। পরের দিন শারমিন অফিসে গিয়ে ঠিক ডিউটি চলাকালীন সময় উপস্থিত না হয়ে, মানে 2 ঘন্টা ওভার হয়ে গেছে, তখন শারমিন অফিসে যেন একজন ডিউটি করতে গেছে এরকম কিছু মনে হয়নি। যখন রিজাইন লেটারটা শারমিন অফিসে জমা দিল, তখন অফিসের বস শারমিনকে হঠাৎ করেই বসতে বলল, তোমার সাথে আমার কিছু হিসাব নিকেশ আছে। তখন শারমিন বলেছিল, বস, আপনার সাথে আমার ইতিপূর্বের কোনো হিসাব নিকাশ নেই। যদি থাকে সেটা আমার আছে, আপনার থাকতে পারে না। কারণ আমাকে প্রমোশন দেখানোর লোভ দেখিয়ে সেই শুরু থেকে আজ পর্যন্ত যে আচরণটা করেছেন, আর আমি একটা বিবাহযোগ্য যুবতী মেয়ে ছিলাম, আমার কাছ থেকে আমার সর্বোচ্চ আপনি যা যেভাবে লোভ দেখিয়ে কেড়ে নিয়েছেন দিনের পর দিন, এটা যদি আপনার কাছে ফেরত চাই, আপনি কি আমার সতীত্বকে ফেরত দিতে পারবেন? তখন বস বলছিল, না তা ঠিক পারবো না, তবে এই সমস্ত কথা অফিসে না বলাই ভালো, তুমি একটু পরে যাবে। আমি বললাম, নো স্যার, আমি আপনার অফিসে চাকরি করতে চাই না, তাই রিজাইন জমা দিয়েছি, আমি আসি। এখন আর আপনার সাথে আর আমার কোনো অফিসের কলেজ হিসাবে কোনো সম্পর্ক নেই, ভালো থাকবেন। একথা বলে যখন শারমিন অফিস থেকে বের হচ্ছিল, তখন আমি যে ওর মা, আমাকে এবং শারমিনকে দুজনকেই অফিসের বস তার সিকিউরিটি গার্ড দিয়ে আটকে দিল, আর বলল, দুজনকে ওখানে গেট থেকে বের হতে দেবে না, ওখানে রাখো, আমি আসছি। তারপরে বস অফিসের বাইরে আমাদের দুজনকে নিয়ে গাড়িতে উঠালো আর বলল, হ্যাঁ, তোমরা যেহেতু আমাদের না জেনে হঠাৎ করে রেজাল্ট নিয়ে চলে যাচ্ছ, আমার সাথে তোমাদের হিসাব নিকাশ ছিল। এই কথা বলেই গাড়িতে উঠালো। তখন আমি শারমিনের মা হিসাবে বসকে জিজ্ঞেস করলাম, আপনি আমাদের দুজনকে গাড়িতে নিয়ে কোথায় যাচ্ছেন? আমার মেয়ে অফিসে চাকরি করবে না, ও একটা যুবতী মেয়ে, ওকে আমরা অন্য জায়গায় বিয়ে শাদী দিয়ে দেবো। তাছাড়া আমি তো অফিসে চাকরি করছি, আজকে হয়তো চাকরি ভালো লাগছে না, তাই ও চলে যেতে যাচ্ছে। এখানে আপনি আমাদের কি এমন কি আপত্তি আর কি হিসাব নিকাশ থাকতে পারে আপনার সাথে? কিছু বুঝলাম না তো। এই কথা বলে যখন গাড়ির দরজা খুলে আবারও গাড়ি থেকে নামতে চায়, বস তার সিকিউরিটি দিয়ে জোর করেই গাড়িতে আমাদের দুজনকে মা মেয়েকে উঠিয়ে বসিয়ে রাখলো। তারপরে ড্রাইভারকে বলল, গাড়িটা বাংলো বাড়িতে নিয়ে যাও। তারপরে বসের একটা বাংলো বাড়ি ছিল, সেখানে বস মা এবং মেয়েকে নিয়ে চলে গেল। তখন মনের মধ্যে খুব ভয় হচ্ছিল, বস আমাদের সাথে কি জোরপূর্বক কোনো বিহেভ করবে? ঠিক আছে, যাই দেখি। তারপরে বস যখন তার বাংলা বাড়িতে শারমিনকে এবং আমাকে নিয়ে গেল, যাওয়ার পরে একটা রুমে শারমিনকে রাখলো, একটা রুমে আমাকে রাখলো। দেখে প্রথমে শারমিনের সাথে যায় বস শেষবারের মতো যা করলো না, শারমিনের ওখান থেকে একটা ভেসে আসার চিৎকারের আওয়াজ আমার কানে আসতে পারল। বলছে, আপনি আমার সাথে এমন করতে পারেন না, আপনি একটা অমানুষ, আপনি একটা অফিসের বস, পুরো অফিসের দায়িত্বে থাকেন, আপনার মধ্যে যে এতটা নোংরামি আর এতটা অভদ্র আছে সেটা কখনোই আমি আশা করিনি, আর জানতেও পারলে কখনো আপনার অফিসে জয়েন করতাম না। এসব কি করছেন? এটা কি মানুষের সাথে ব্যবহার বলে? এটা মানবিক অত্যাচার বলে। সি স্যার, সি, আপনি এতটা জঘন্য। শারমিন দেখলাম ওর বসকে এভাবে চুটিয়ে কিছু কথা বলছিল। তারপরে কিছু সময় নিস্তব্ধ, কিছু সময় পরে, ও মা গো, এসব কি হচ্ছে? আমাকে ছেড়ে দাও, আমি আর পারছি না। তখন বস বলছিল, এটা শেষবারের মতো তোর সাথে আমি আচরণ করছি। তুই না বললি অফিস থেকে চাকরি রেজাল্ট নিয়ে চলে যাবি? তাহলে তো তোর সাথে আর কখনো আমার সাক্ষাৎ হচ্ছে না। জীবনে অনেক টাকা পয়সা আমার কাছ থেকে নিয়েছিস, কত দামি দামি গিফট নিয়েছিস, সেটা কি উসুল করতে হবে না? তাই আজকে আমাকে সময় দিতে হবে,
ভরপুর আজকে তোকে এবং তোর মাকে এর খেসারত দিয়ে এখান থেকে যেতে হবে। এই কথা যখন আমার কানে আসলো, আমি দরজার ভিতর থেকে দরজা খোলার জন্য বহুত চেষ্টা করেছি, কিন্তু বাইরে থেকে দরজাটা লাগানো ছিল। এ যেন চরম জিম্মি করে ওকে আর আমাকে আটকে রাখলো। তারপরে আমি তো বুঝতেই পারছি আমার মেয়ে শারমিনের সাথে বস শেষবারের মতো তার সমস্ত ইচ্ছা মিটিয়ে নিচ্ছে। তার সমস্ত গিফট দেওয়া, তার অর্থ দিয়ে যেভাবে দিনের পর দিন সহযোগিতা করেছিল সেটাকে সে পুষিয়ে নিচ্ছে। তার মনের মধ্যে একটা রাগ, একটা ক্ষোভ ছিল, কিন্তু তাই বলে এইভাবেও আচরণ করবে এটা কখনো ভাবতেও পারেনি। তারপরেও আবার অফিসের বস, তাদের অফিসের সিকিউরিটি আছে, সব মিলে আমাদের এইভাবে জিম্মি করে এই বাংলো বাড়িতে নিয়ে আসলো। এটা কখনো যদি জানতে পারতাম তাহলে তো অফিসে আর আমিও আসতে দিতাম না শারমিনকে। যা হোক, দেখি শেষ পর্যন্ত কি হয়। মায়ের সামনে মেয়ের এত বড় অপমান, এত বড় অসৎ আচরণ বস ওর সাথেও পাশের রুমে করছে। আর মাঝে মাঝে যখন এই ধরনের কর্কশ আওয়াজ আসছিল আমার কান পর্যন্ত, তখন আমার খুব কষ্ট হচ্ছিল, আসমান জমিন এক হয়ে যাচ্ছিল। তাই দরজার ভিতর থেকে আমি ভীষণ চিল্লায়ে আওয়াজ করে বসকে ডাকাডাকি করছিলাম। একসময় দেখি বস ভীষণ রাগ এবং ঘর্মক্ত অবস্থায় এসে আমার দরজা খুলল আর আমাকে তুইটুমারি করে তখন ব্যবহার করছিল। বলছে, তোর আবার কী হলো? তোর পর্বটা একটু পরে শুরু হবে, ওয়েট কর। তোর মেয়ে শারমিন, ওকে ছেড়ে দিয়েছি, ওর সাথে আমার হিসেব নিকাশ শেষ হয়ে গেছে, এখন তোর পালা। আমি বললাম, প্লিজ বস, আপনি পুরো কোম্পানির দায়িত্বে থাকেন, আপনার উপরে কতগুলো মানুষ নির্ভর করে থাকে, কিন্তু আপনার ভিতরে যে এরকম একটা অমানুষ আছে, আপনার মনের মধ্যে যে এতটা নোংরা, তা যদি জানতাম তা কখনোই আপনার আন্ডারে আর চাকরি করতাম না, বাবার মেয়েকেও আর নিয়ে আসতাম না। সি বস, আপনার ভিতরে এতটা নোংরা আমার ভাবতে ভীষণ ঘৃণা হচ্ছে। তাই বলে আপনি যা করলেন এটা কি কোনো মানসিক কাজ? সি সি বস, আপনি কথাটা অন্যভাবে বলতে পারতেন। আপনার দেয়া যত গিফট শারমিনকে দিয়েছিলেন, যত টাকা পয়সা দিয়েছিলেন, সেটা নিশ্চয় এমনি দেননি আপনি। আপনি দিনের পর দিন শারমিনের সাথে ঠিক এই আজকে যা করলেন এই ব্যবহারটা করে দিনের পর দিন মজা নিয়েছেন এবং ওকে আপনি তার বিনিময়ে গিফটগুলো করছিলেন। এত ছোট মনের মানুষ আপনি! সে ভাবতে ভীষণ ঘৃণা হচ্ছে আপনাকে। আপনি এগুলো খুব সহজে শারমিনের কাছে চাইলে তো আমার মেয়ে শারমিন আপনাকে ফেরত দিয়ে যেত, কিন্তু আপনি আজকে আমাকে আর ওকে যেভাবে জিম্মে করে আটকে নিজে ওই টাকার জন্য এইভাবে প্রতিশোধ নেবেন বা নিচ্ছেন, এটা আসলে আপনার এটা অমানবিক বিচার। এটা আপনার কাছে কখনো আমি আশা করেছিলাম না। এটা কি আপনার ঠিক হচ্ছে? বস বলল, আমি মনে করি ঠিক হচ্ছে। তোদের টাকা পয়সা হয়ে গেছে আর অফিস থেকে চলে যাবি না বলে, তাহলে আমি কি করে থাকবো? আমার কথাটা তো ভাবলি না। আমি আবারও বললাম, বস, আপনি তাই বলে এইভাবে জিম্ম করে কারোর জীবনকে আটকে রাখতে পারেন না। আমাদের কি কোনো স্বাধীনতা নেই? আমরা কি মানুষ না? এই সমাজে আরও মানুষ বাস করে, তাদের মতো কি আমার মা, মেয়ে এবং আমি একটু স্বাধীনভাবে বাঁচতে পারি না? দুটো ডাল ভাতকে স্বাধীনতার উপরে আপনি এভাবে হস্তক্ষেপ করতে পারেন না। এতে চরম অন্যায় বস। তখন বস বলল, ঠিক আছে, শারমিনকে ছেড়ে দিয়েছি, ও গেটের বাইরে তোর জন্য অপেক্ষায় আছে। তবে তোর পর্বটা আমি শেষ করতে চেয়েছিলাম, যা তোকে মুক্ত করে দিলাম, আর কষ্ট দিতে চাই না। তবে তোর সামনে, তোর মেয়ের সামনে যে আচরণটা করেছি, এতে তুই মা হিসাবে যে কষ্টটা পেয়েছিস, এটাই অনেক কষ্ট দেওয়া হয়ে গেছে তোকে। আমি যা হোক বসের কাছ থেকে একটু রক্ষা পেলাম। তবুও চোখে মৃদু জল নিয়ে ওই বাংলো বাড়ির বাইরে গেটের বাইরে আমার মেয়ে শারমিন অপেক্ষা করছিল। চোখে তার জল, মুখটা কেমন অমলিন লাল হয়ে গেছে, চুলগুলা ঠিক আওড়ে ঝলা এলোপাথারি। শারমিনের মুখটা নিচু করে শারমিন চুপ করে দাঁড়িয়ে আছে আমার অপেক্ষায়। আমি যখন বেরোলাম, আমার শারমিন ছুটে এসে আমাকে বুকে জড়িয়ে ধরে বলল, মা, আমার সাথে যা হলো তা কি তোমার সাথেও হয়েছে? আমি বললাম, না শারমিন, চিন্তা করিস না, আমি বসকে উচিত যে কটা কথা বলার ঠিক উচিত কথাগুলোই বলেছি, তাই বস আমাকে ছেড়ে দিয়েছে। কিন্তু
আমাকে এটাও বলেছে একজন মায়ের সামনে মেয়ের এরকম অস্বাভাবিক আচরণ একজন মা কতটা কষ্ট পেতে পারে তা তোকে দেয়া হয়েছে, তাই বলে ছেড়ে দিল। কিন্তু মারে, তোর সাথে যা বস করিয়েছে এই সময়ে সবই আমি শুনতে পেরেছি। তোর আর্তনাদ, তোর এই সমস্ত চিৎকার আর তোর কণ্ঠস্বর আমার কানে যখন ভেসে আসলো, আমার পুরো পৃথিবীটা অন্ধকার লাগছিল এই মুহূর্তে। একজন মা হিসাবে যতটা কষ্ট পেয়েছি এসে আর কি কষ্ট পাবে বল। চল বাড়ি ফিরে যাব, আজকে ওর অফিস ছেড়ে দিলাম, আর কখনো অফিস মুখে হব না, কপালে যা থাকবে তাই। তখন শারমিন বলল, ঠিক আছে মা, চলো। তারপরে মা মেয়ে দুজন বসের হাত থেকে রক্ষা করে একটা গাড়িতে উঠে যখন বাড়িতে চলে আসলাম, বাড়িতে আসার পরে শারমিনকে স্নান করিয়ে শারমিনকে আশ্বস্ত করলাম, মা রে, তোর বাবা যেদিন আমার জীবন থেকে হারিয়ে গেছিল, আমার বাবা মাও সেদিন বেঁচে ছিল না। আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমার পেটেও একটা সন্তান ছিল না। এদিকে আমার শ্বশুর বেঁচে ছিল, কিন্তু শাশুড়ি তো বেঁচে নেই। আমার শ্বশুর অর্থাৎ তোর দাদা, সে অন্য একজনকে নেগা করে তার কাছেই থাকে, কোনোদিন আমাদের খোঁজও নিল না। যা হোক, নিজের জীবনের উপর যা কিছু হয়েছিল, সব কিছু মেনেই আমি তোকে মানুষ করতেছিলাম। আমার সাথে এভাবে দিনের পর দিন ঘটেছিল রে, তোর কাছে কখনো বলেনি। সব সহ্য করেও তোর ভবিষ্যতের জন্য আমি করতেছিলাম, কিন্তু শেষ পর্যায়ে তুইও আবার এই পথেই আসলি, তারই শিকার হলি। যাক, যা হবার হয়েছে, মনে কষ্ট নিস না। আমাদের উপরে একজন সৃষ্টিকর্তা আছে, ন্যায় অন্যায়ের বিচার তিনিই করবে একদিন। যা হোক, দেখি ভবিষ্যতে তোর জন্য কি করতে পারি। শারমিন বলল, মা তুমি আর চিন্তা করো না, আর কেঁদো না, আফসোস করে কি হবে? উপরওয়ালা একজন আছে তো, উনিই বিচার করবে। ততক্ষণে বলি কি, লেখাপড়া তো যেহেতু বন্ধ করে দিয়েছি, বেশি টাকার লোভ করতে গিয়ে সবই হারাতে হলো। শুধু কি আমি, তুমিও হারিয়েছ। তাই বলি আর কষ্ট করতে হবে না মা, আমাকে ওখানে বিয়ে দাও, যে ছেলেটা আমাকে পছন্দ করেছিল। তখন আমি বললাম, ঠিক আছে শারমিন, চেষ্টা করছি, কয়েকটা দিন একটু ধৈর্য ধর। তারপরে মানসিক ভারসাম্য এক সময় মা মেয়ে দুজনে হারিয়ে ফেলেছিলাম। কয়েকটা দিন যেতেই দুজনে সেরে উঠলাম। তারপরে ছেলেপক্ষের সাথে কথা বলে আমার শারমিনকে বিয়ে দিয়ে দিলাম। ছেলেটা একটা মাদ্রাসার শিক্ষক ছিল, সে খুব আল্লাহওয়ালা মানুষ, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো আর দিনের শিক্ষা দিত মানুষকে। আর আমার তো এরকম ছেলেই চাই, কারণ সে আমার শারমিনের স্বামী হলো, আমি তো তার শাশুড়ি, যাতে আমার অভাব অনটন বা আমার জীবনটাকে সেও বুঝতে পারে। তারপরে আমার শারমিনের যে বিয়ে হয়ে গেল, শারমিন স্বামীর সংসার করতে লাগলো। কিন্তু জামাইটা এত ভালোই ছিল যে শেষ পর্যন্ত আমি যে একলা বাড়িতে থাকি, আমার শারমিনকে বলেছিল যে আমার শাশুড়ি সে তো একলা বাড়িতে থাকে, তার আগে পিছে কেউ নেই। সবই জানতে পারলাম। আমার শ্বশুর যেহেতু বেঁচে নেই, তাই তুমি একটা শিক্ষিত মেয়ে, 5টা ছেলেকে লেখাপড়া শেখালেও মাস শেষে 2 টাকা আসবে। আর আমি যত চাকরি করছি, মাস শেষে যা বেতন হয় তাতে তোমাকে এবং আমার খুব ভালোই চলবে জীবনটা। তাই বলি কি, তুমি তোমার মাকে আমাদের সংসারে নিয়ে এসো। আমিও ছোটবেলায় মাকে হারিয়ে বড় একলা আছি, কত কষ্ট এতিমখানায় বড় হয়েছিলাম। বাবা অন্য জায়গায় বিয়ে করে তাকে নিয়ে থাকতো। আমার জীবনেও একটা ইতিহাস আসে। তাই শাশুড়ি মাকে যদি আমাদের বাড়িতে এই সংসারে রেখে দাও, অন্তত তাকে মা ডেকে মায়ের শূন্যস্থানটা আমার মনের মধ্যে থেকে দূর হবে। তখন শারমিন আমাকে এসে সব কথা খুলে বলল এবং আমাকে নিয়ে গেল ওদের সংসারে। তারপরে আমি আসলে নামাজ কালাম সব কিছুই আগে পরে থেকে পড়তাম না। জামাই বলল, তোমাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে এবং তোমার মাকেও 5 ওয়াক্ত নামাজি হতে হবে, দিনের পথে ফিরে আসো, এই জীবনে যা হয়েছে হয়েছে। তখন আমি এবং আমার মা ঠিক সময় মেপে 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম, আল্লাহর কাছে ফরিয়াদ করতাম, যে আল্লাহ
পিছনের জীবনে যা হয়েছে এটা মানুষ আমাদের উপর সুযোগ নিয়ে অন্যায় অত্যাচার করেছে। সব মিলে সংসারে একজন গার্জেন না থাকলে যা হয় আর কি। মা মেয়ে তো দুজনে একটা অসময় জীবন পার করেছি, কিন্তু কখনো কারো কাছে প্রকাশ করলাম না। উপর আল্লাহ বিচার করলো, আমাদের একটা দিন দেখিয়ে দিল, সুপথ জুগিয়ে দিল। তারপরে আমার শারমিনের সংসারে আমি যখন জায়গা পেলাম, সব মিলে খুব ভালোই দিনকাল কাটছিল। 2 বছর পরে আস্তে আস্তে উপর আল্লাহর দয়ায় আমার শারমিনের সংসারের অবস্থা আরও উন্নতি হতে লাগলো। শারমিন একটা প্রাইমারি স্কুলে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল, সেখানে সবই উপর আল্লাহর দয়া শারমিনের সরকারি চাকরি হয়ে গেল। সে প্রাইমারি স্কুলে নিজের গ্রামের স্কুলেই চাকরি পেল। মাস শেষে যে বেতন পেত, শারমিনের ভবিষ্যৎটা যেন উজ্জ্বল। এদিকে আমার জামাই বাবা, সেও ভীষণ একদিনের পথে কাজ করত, আল্লাহ মানুষ তো। যা হোক, তার জীবনের যে ব্যথা ছিল সেটা যেন দূর হলো আমাকে পাওয়ার পরে। সে আমাকে মায়ের মতো করে ভক্তি শ্রদ্ধা করত, খুব ভালোবাসত। সব মিলেও যেন আমি সুখেই ছিলাম। এক পর্যায়ে শারমিনের গর্ভে সন্তান আসলো, নাতিন উৎকার হলো, পরিপূর্ণ একটা সংসার পেল শারমিন। সে সাথে আমারও একটা সুন্দর হিল্লা হলো। এভাবেই চলতেছিলাম। কিন্তু 2 বছরের মাথায় ওই কোম্পানির খোঁজ খবর আড়াল থেকে আমি নিতাম যে ওই অফিসের বসের কী অবস্থা হলো, অবনতি হলো ওরা উন্নতি হলো। কিন্তু অফিসের অন্যান্য যারা শ্রমিক ছিল, কর্মচারী ছিল, তাদের কাছ থেকে কোনোভাবে জানতে পারলাম অফিসের যে বস, সে টাকা পয়সা তার যা অবস্থান ছিল একদম ধ্বংস হয়ে শূন্য পথে বসে যেতেছে। তার এমন একটা গতি হয়ে দাঁড়িয়েছে, তার স্ত্রী তাকে তার এই সমস্ত অন্যান্য মেয়েদের সাথে এই আচরণ যা দিনের পর দিন আমাদের সাথে করেছিল, এটা ফাঁস হয়ে গেছে। তার স্ত্রী যখন জানতে পেরেছে, তার সংসারে ছেড়ে তার স্ত্রী বাইরে চলে গেছে তাকে ডিভোর্স দিয়ে। আর আজকে সে পথে বসে গেছে। সে এখন অন্য কোম্পানিতে চাকরি করে খায়। সবই উপরআল্লাহ বিচার করতে পারে। চোখের সামনেই দেখতে পেলাম। উপরআল্লাহর কাছে এই কথা শোনার পরে ফরিয়াদ করলাম, আল্লাহ, তুমি এই দুনিয়াতেই আমাদের সামনে তার বিচার করেছো। এটা তোমার কাছে আমরা হয়তো বিচার চাইনি, কিন্তু তুমি নিজের থেকে এত বড় অন্যায় অত্যাচারের বিচার করেছো। আজকে সে এত বড় গৌরব করে অফিসের বস সেজে নিরীহ মানুষের উপর যা অন্যায় অত্যাচার দিনের পর দিন করে যা করেছে না, তুমি তার সুষ্ঠু বিচার করেছো আল্লাহ। আজকে আমি এই কথা জানার পরেই আমি বুঝতে পারলাম। আবার এটাও বিচার করেছো, আমি আমার মা এবং মেয়ে এই যে যে একটা অসহায়তার পরে দিন কাটাচ্ছিলাম, কত অত্যাচারের শিকার হয়েছি, জুলুমের শিকার হয়েছি, তা থেকে তুমি রক্ষা করেছো মাবুদ। আবার তুমি আমাদের একটা হিল্লা জুগিয়ে দিয়েছো। আজকে আমরা চরম সুখে আছি এবং তোমার দাসত্ব করতে পারছি। তোমার উপর শুকরিয়া আদায় করে ঠিক নামাজ কালাম পড়ে তোমার কাছে দিনের কাজ করতে পারছি। সেই সুযোগ তুমি আমাদের দান করেছো মওলা। আবার এটাও তুমি বিচার করলো যে আজকে যার অর্থবিত্তর গুণে গরমে যে দিনের পর দিন অন্যায় অত্যাচার করেছে, তাকে তুমি একদম অসহায়তা বানিয়ে আমার চেয়েও তুমি নিচে পথে বসিয়েছো। সে অন্য একটা কোম্পানিতে আজ চাকরি করে গায়, তার ঘরের পরিজন তাকে ছেড়ে চলে গেছে। এর সে আর কি কষ্ট পাবে সে? সব মিলে আল্লাহ যেন সঠিক বিচার করলো। আর আমি আর আমার মেয়ে সুন্দরভাবে ওই সংসারে জীবন যাপন করতেছিলাম। তো বন্ধুরা, আমার জীবনে ঘটে যাওয়া এক নির্মম ইতিহাস ছিল, যা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আজকে কি করার ছিল এ কথাগুলো বলতে আমার যদিও ভীষণ কষ্ট হয়েছে, তবু জীবনে যা যা পুঙ্খানে একজন স্বামীহারা স্ত্রীকে, তার পেটের সন্তান, তার মেয়েকে জীবন বদলানোর জন্য কত কিছু হারাতে হয়েছে, কত পরিশ্রম করতে হয়েছে, সব মিলে এই সম্পূর্ণ ঘটনাটাকে সাজিয়ে এই যে তোমাদের মধ্যে পরিবেশন করতে পেরেছি, এটা আমার কাছে আজ ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা, এই গল্পটা সম্পূর্ণ শোনার পরে তোমাদের কেমন লেগেছে? সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে এখানে আমার সার্থকতা, বা আমিও ভীষণ আনন্দিত হই। আর সুন্দর একটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। তো বন্ধুরা, আমার এই গল্পটা আজ এই পর্যন্তই ছিল। তো যদি সত্যি এই গল্পটা শুনে তোমাদের মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই তোমাদের কাছে আমার একটাই দাবি, তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও,
ভিডিওতে একটা লাইক দেওয়ার এই গল্পটা শেয়ার করে অন্য কেউ শোনার সুযোগ করে দাও। আগামীকাল এরকম আরও সুন্দর গল্প নিয়ে ফিরবো তোমাদের মাঝে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, এই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।